রাষ্ট্রপতির পদত্যাগ এখন সময়ের ব্যাপার। সকল প্রস্তুতি সম্পন্ন, অস্থায়ী হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার। অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন, বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকায় সিএনজির চরম সংকট। বিপাকে যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। এখানে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে গ্যাসের কোনো নিশ্চয়তা নাই। 150 টাকার গ্যাস নিয়ে কয় টাকা ইনকাম করবো? খুব খারাপ অবস্থার ভিতরে আছে বর্তমান। ধাপে ধাপে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ চলছে জানালেন মির্জা ফখরুল। জুলাই সনদের বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী। সীমান্তে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি জামায়াত আমিরের। বললেন, সংগঠনে কেউ অন্যায় করলে ছাড় নয়। নিজেদের সংশোধনের চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি। অবশ্য আমরা কামনা করি না যে কেউ খারাপের দিকে চলে যাক। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে নিজেকে এবং মানুষকে সংশোধন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্পিকার সময় দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে জানা গেছে। সংবিধান অনুযায়ী স্পিকারের বরাবর স্বাক্ষরযুক্ত ইস্তফাপত্র জমা দেওয়ার নিয়ম। আজই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারাই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে উচ্চপদস্থ আমলাসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নাম আসছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 2023 সালের 24 এপ্রিল। বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বঙ্গভবনের প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? দেবাশিস, দুপুর থেকেই যেমনটি জানাচ্ছিলাম রাষ্ট্রপতির মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন এবং পদত্যাগের যে প্রস্তুতি সেটি কিন্তু দুপুরেই আমরা জানতে পেরেছি সম্পন্ন হয়েছে। এর পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে সংসদের স্পিকারের কাছে সেই পদত্যাগপত্র জমা দেওয়া। যেহেতু আপনি জানেন যে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। এই কারণেই জানা গেছে যে এই কারণেই তিনি দ্রুত সেই সফর সংক্ষিপ্ত করে দেশে এসেছেন এবং হয়তো আজকে সময় দিলে হয়তো বিকেলের দিকেই রাষ্ট্রপতির যে পদত্যাগপত্র সেটি স্পিকারের কাছে জমা দিবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিকেল 5টায় জাতীয় সংসদের যে শপথ কক্ষটি রয়েছে সেখানে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এই শপথ সংক্রান্ত বিষয়ে। হয়তো তখন রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা গ্রহণের পরেই হয়তো এই সংবাদ সম্মেলনটি হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। তবে যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই সরকারের পক্ষ থেকে কিংবা বঙ্গভবনের পক্ষ থেকে এখনও বলা হয়নি, ফলে এই বিষয়টি সেভাবে বলা যাচ্ছে না। যদি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আজ রাতে ইউনুসবজের পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই বঙ্গভবন ছেড়ে যাবেন। যদি এখনো পর্যন্ত এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ বলেননি, আমরা বঙ্গভবন সূত্রেই জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত যদি বলি এখানকার যে পরিস্থিতি, এখানে এখনো বঙ্গভবনের সামনে ঠিক আগের মতোই স্বাভাবিক কার্যক্রম রয়েছে। মাঝে মাঝে আমরা দেখছি কয়েকটি গাড়ি বের হচ্ছেন, আসা যাওয়া করছেন। এর বাহিরে যে রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে যে অন্য ধরনের অস্বাভাবিক কোনো চলাচল কিংবা অতিরিক্ত গাড়ি যানবাহনের চলাচল সেরকম কিছু কিন্তু এখনো আমাদের চোখে পড়েনি। তবে আমরা এই বঙ্গভবন সূত্রে যেমনটি জানতে পেরেছি যে বিকেলের পরপরই যদি সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি যদি সময় দেন, হয়তো তখনই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে পদত্যাগপত্র সেটি স্পিকারের কাছে যাবে এবং স্পিকার হয়তো এই পরবর্তী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি হয়তো এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন যেমনটি জানা গেছে। আর এদিকে স্পিকারের পক্ষ থেকেও যেমনটি বলা হয়েছে যে
পরবর্তী স্পিকার কখন নাগাদ নির্বাচিত হবে সেটির জন্য কিন্তু সাংবিধানিকভাবে একটি বিধান রয়েছে, অর্থাৎ 90 দিনের মধ্যে তথা 3 মাসের মধ্যেই কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং সেই দিকে হয়তো পরবর্তী ধাপ এগিয়ে যাবে বলে যতটুকু আমরা জানতে পেরেছি। তো দেবাশিস, এই ছিল এখান থেকে আমার কাছে। ধন্যবাদ ফয়সাল। রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুপুর 12:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। স্পিকার জানিয়েছেন মেডিকেল চেক আপ শেষ হওয়ায় দেশে ফিরেছেন। ব্যক্তিগত কাজে আগে এসেছেন উল্লেখ করে জানান দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শোনেননি। বলেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ করার বিধান। তাছাড়া সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সেই দায়িত্ব পালন করবেন। কালকে আমার মেডিকেল চেক আপ যেহেতু শেষ হয়েছে সেই জন্যই আমি এসেছি। বাংলাদেশের সংবিধানে লেখা আছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং স্পিকার হিসাবে অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন, বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী লাভলি বিথি। আজ কি সংসদ সচিবালয় খোলা রয়েছে? কোনো কার্যক্রম কি দেখতে পাচ্ছেন? দেবাশিস, 3টার দিকে সংসদ সচিবালয়ে কার্যক্রম শুরু করেছে, যদিও আজকে সরকারি ছুটির দিন, কিন্তু সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে কিছু একটা আজকে ঘটতে যাচ্ছে, যার কারণে বেলা 3টা থেকে সংসদ সচিবালয় খোলা রাখা হয়েছে। এবং অভ্যন্তরীণ যে সূত্র সংসদের, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপতি হয়তো আজকে পদত্যাগপত্র জমা দিতে পারেন 5টা থেকে 6টা নাগাদ। এমনকি সময় নেওয়া হয়েছে স্পিকারের কাছ থেকে এবং সেই সময়টুকু দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকদিন ধরেই কিন্তু এটার একটি গুঞ্জন শোনা যাচ্ছিল, যেটি জোরালোভাবে এই গুঞ্জনটি সামনে আসা হচ্ছে গতকালকে থেকে। এর আগে মঙ্গলবার দিন যতটুকু আমরা জানতে পেরেছিলাম, মঙ্গলবার দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি তার পদত্যাগ করতে চান শারীরিক কারণ দেখিয়ে, সেটি অবহিত করেছিলেন, জানিয়েছিলেন। এবং এর পরপরই বুধবার দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রধান বিচারপতির একটি বৈঠক হয়েছে। যেমনটি বলছিলাম যে এই প্রধান বিচারপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক এমনটি হতে পারে, এটা এমন কোনো ইঙ্গিত দেয় না যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছে। কিন্তু যেহেতু আজকে স্পিকার দেশে ফিরেছেন বেলা 12:15 নাগাদ, যার দেশে ফেরার কথা ছিল রোববার, কিন্তু তিনি বলেছেন যে তার মেডিকেলের চিকিৎসার কারণে গিয়েছিলেন, সেই চেক আপ শেষ হয়ে গেছে এবং ব্যক্তিগত কাজে তিনি দেশে এসেছেন। সুতরাং এই যে খুলে থাকে যে 3-4টি সূত্র আছে, সেগুলো যদি আমরা এক করি এবং এক করলে একটি দিকে একটি ইঙ্গিত দিচ্ছে, সেটি হচ্ছে যে আজকে আমার রাষ্ট্রপতি বরাবর যে রাষ্ট্রপতি হয়তো আজকে সেই পদত্যাগ পত্রটি দিতে পারেন। যদিও আমরা মোটামুটি নিশ্চিত, মোটামুটি বেশিরভাগই বলতে পারি যে প্রায় নিশ্চিত যে আজকে হয়তো পদত্যাগ জমা দিতে পারেন। এবং রাষ্ট্রপতি ইস্যুতে আজকে সংসদ ভবনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখেছি এসএসএফের গাড়ি এসেছে। সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে আজকে হয়তো পদত্যাগ পত্রটি তিনি জমা দিতে পারেন, যদিও জমা দেওয়ার পরে আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবো যে জমা দিয়েছেন। এর পরের কার্যক্রম যদি বলি, রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পর এবং স্পিকার সেটি গ্রহণ করার পর কার্যত সেখান থেকে রাষ্ট্রপতি পদটি শূন্য হয়ে যায় এবং পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে গণ্য হয়। এরপর স্পিকার সেই পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদে পাঠাবেন এবং সেখান থেকে গেজেট আকারে সেটি প্রকাশ হবে। এবং এরপর থেকে পদ শূন্য হওয়ার পর থেকে 90 দিনের মধ্যে পর্যন্ত স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনটি, যেটি পরিচালনা করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনটি সংসদের যে সংসদ সদস্যরা আছেন তাদের প্রত্যক্ষ ভোটে সেই নির্বাচনটি হবে। নির্বাচন কমিশন তার প্রক্রিয়া অনুযায়ী একটি তফসিল ঘোষণা করবেন, যদি একাধিক প্রার্থী হয় তাদের মনোনয়নপত্র জমা দিবে, তারপর হচ্ছে যাচাই বাছাইয়ের পর তারপর হচ্ছে যে নির্বাচনটি হবে। আর যদি একজন প্রার্থী থাকে সেক্ষেত্রে মনোনয়নপত্র যদি বৈধ হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি বলে রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হবেন। অর্থাৎ এই যে হয়তো আজকে জমা দিলে 3 মাস, এই আগামী 3 মাসের মধ্যে হয়তো আমরা নতুন একটা রাষ্ট্রপতি পেতে যাচ্ছি। তবে সব কিছু নির্ভর করবে বর্তমান রাষ্ট্রপতি কখন সেই পদত্যাগপত্রটি জমা দেন। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবগুলো পূরণ করবে সরকার বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল বেঙ্গল ডেল্টা কনফারেন্স। প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতিকে ঘিরে চলমান নানা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। কথা গুজবে আমি বিশ্বাস করি না।
আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। জুলাই সনদ বাস্তবায়নেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. We had our manifesto in the elections, and we are committed that we will go by the commitments we have made to the people and during the election. একই সাথে তিনি আরও বলেন, সারা বিশ্বে গণতন্ত্র এখন হুমকির মুখে, তবে জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার। Thank you very much. হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আপাতত মান অভিমান ভুলে বিএনপি সরকারের প্রতি সমর্থন রাখতে চায় যুগপৎ আন্দোলনের শরিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আর জাতীয় সরকারের প্রতিশ্রুতিতে রাজনৈতিকভাবেও সরকারি দলের পাশে থাকার সিদ্ধান্ত মিত্রদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন সহ নতুন রাজনৈতিক মেরুকরণের শরিকরা যেন জোট না ছাড়ে, এই ক্ষেত্রে সতর্ক বিএনপি। আরিফিন শাকিলের প্রতিবেদন। গণ অধিকার প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণে বিএনপির জোট সঙ্গীরা কেউ কেউ বিএনপির সমর্থন পেয়ে হয়েছেন সংসদ সদস্য 3 জন প্রতিমন্ত্রী, আবার কেউ কেউ ভোটের লড়াই হেরে পিছিয়ে পড়েছে প্রাপ্তির দৌড়ে। হতাশা ক্ষোভে বিএনপির সাথে তৈরি হয়েছে তাদের দূরত্ব। নির্বাচন ও সরকার গঠনের প্রায় 5 মাস পর সেই দূরত্ব কমাতে উদ্যোগ নেয় সরকারি দল। সোমবার প্রথমবারের মতো শরিকদের নিয়ে যমুনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিচালনায় শরিকদের মতামত, পরামর্শ গ্রহণ ও দীর্ঘদিনের রাজনৈতিক জোটকে আরও সুসংহত করতেই বৈঠকে উভয় পক্ষ জোর দেয়। তবে সমালোচনা হয় শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ভঙ্গ, নারী আসন, প্রশাসন ও স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগে বিএনপির একলা চলো নীতির। আপনাদের কি এতই চাহিদা ছিল? 36 দলের 190 জন নেতাকে নিয়ে হওয়া সেই বৈঠকে ছিলেন গণপরিষদের হাসান আল মামুন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। জানালেন, বিএনপি বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এখনই আস্থা হারাতে নারাজ তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়েই আগামী দিনে জোট সঙ্গী যারা ছিল, যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা ছিল, তাদেরকে নিয়ে আগামী দিনে পথ চলবে। পলিসিগতভাবে বিভিন্ন সমালোচনা করেছি, কিন্তু বর্তমান সরকারের যে মুভমেন্ট আছে, এই মুভমেন্টের ব্যাপারে আমাদের কোনো রকম আপত্তি ছিল না। সবাই স্যাটিসফাইড, এবং যাদের যে বিষয় দাবি দাবাগুলো ছিল তারা সবাই প্রধানমন্ত্রীর সামনে বলেছেন। আমার হিস্টোরিক্যাল একটা জার্নি আমাদের ছিল, এই যাত্রাটা কিভাবে আমরা সবাই সম্পন্ন করতে পারি, আমার বক্তব্যের মূল জায়গাটা ছিল এখানে। সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। তারা যে কমিটমেন্ট তিনি বারবার করে বলছিলেন, 31 দফার কথা বলছিলেন, এবং জুলাই সনদ বললেন, এটা তো আমাদের অঙ্গীকার। আর শরিকদের ক্ষোভ বিক্ষোভ যেটা আছে, তাদের চাওয়া পাওয়া, এটাকে তারা একটা সিরিয়াসলি তারা বিবেচনায় নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির এখন রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ জামায়াত এনসিপি, যাদের সাথে খুব বেশি মতানৈক্য নেই বিএনপির যুগপৎ সঙ্গীদেরও। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের বিরোধী দলগুলো রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার আশঙ্কা আছে, তাই পরীক্ষিত মিত্রদের জোট ছুট ঠেকাতে তৎপর হয়েছে বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি আর কি, তাই শুভেচ্ছা বিনিময় করেছি, কারণ তারা আমাদের সহযোদ্ধা। রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যায়, কিন্তু এখন যে রাজনীতি, নতুন রাজনৈতিক ধারাটা এসছে, এই ধারাটা থাকবে স্বচ্ছ। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা তো জানেন যে জুলাই সনদে আমরা কি অঙ্গীকার করেছি, কাজে তারা তো জানেন এবং তারা তা আমাদের সাথে একমত হয়ে আছেন। এখন বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বিভ্রান্তিমূলক এটা তো হচ্ছেই, এবং এটা অপোজিশন করবে। আগেও যেমন সাপোর্টার তারা দিয়েছি, একইভাবে সাপোর্টটা চাচ্ছি। জোটের ঐক্য ধরে রাখার প্রচেষ্টা বিএনপি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন ছাড় পাওয়া জমিয়তে উলামায়ে ইসলাম সরকারি দলের আমন্ত্রণে সাড়া দেয়নি। বৈঠকে যোগ দেয়নি আসম আব্দুর রবের জেএসডিও। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে 8 জনকে পুশিনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। 47 বিজিবি ব্যাটালিয়ন জানায়, ভোর 5টার দিকে সীমান্তের জয়পুর এলাকা দিয়ে 8 জনকে নদীপথে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ। সাঁতার কেটে তারা সীমান্তের এপারে আসে। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি। পরে ওই 8 জনকে তাৎক্ষণিক ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।
নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয়, দলীয় প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত জামায়াত। রাজধানী কাকরাইলে দলের রুকন সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, জামায়াত ফেরেশতাদের দল নয়, তবে কেউ অন্যায় করলে ছাড় পাওয়ার সুযোগ নেই। এ সময় সীমান্তে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি দেয় জামায়াত আমির। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, যার প্রভাবে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলাফল, ঢাকা ও আশেপাশের এলাকায় বাসাবাড়ি ও শিল্প সব খাতেই তীব্র সংকট। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের লম্বা সারি, গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। ক্লান্ত হয়ে অনেকেই ঘুমিয়ে পড়েছেন গাড়ির ভেতরে, কেউ বা আবার গল্প করে কাটাচ্ছেন সময়। এত অপেক্ষার পরও কেউ কেউ ফিরে যাচ্ছেন গ্যাস না পেয়ে। কোনো গ্যাস পাইলাম না, গাড়ির জমা উঠাইতে পারি নাই, তাই গাড়ির জমা দেবো কি দিয়া। কোনো জায়গায় গ্যাস লইতে পারি নাই, এখানে সিরিয়াল দিয়া এই 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো শিওর নাই। 50-60 টাকা এক টিপ মারলেই শেষ, আবার সিরিয়াল দেওয়া লাগে। 6:30 আসছি, এখন মতো দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা বলতে পারি না। গ্যাসের কোনো খবর নাই, প্রেশার নাই, গ্যাস পাই খুব কম। নাস্তা কোনো কিছু খাইনি, 6টা বাজে আসি ফজরের নামাজ পড়ে, এখন পর্যন্ত গ্যাস পাইছি না। তেল নাই, তেলের দাম বাড়াইছে, অজুহাত শেষ। কখন গ্যাসের দাম বাড়াইবে? 100 টাকা বাড়াক, 200 টাকা বাড়াক, সাধারণ মানুষকে, গরিব মানুষ কষ্ট দেবো গা। চালকরা বলছেন, গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার তলানিতে ঠেকেছে। সংসার চালানো নিয়ে শঙ্কায় তারা। আমাদের বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ঘর ভাড়া আছে, আর আমরা তো অনেক সংকটে পড়ে গেছি। আমরা যদি সকাল বাজারে টাকা না নিতে পারি, তাই তো বাসায় গেলে বউ বলাবান বলে যে তুমি সারাদিন তো রাস্তায় ছিলা, তাই বাজারে টাকা নাই, অনেকেই খামু। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা মাফিক সরবরাহ সম্ভব হচ্ছে না। সকাল 9:40 পর্যন্ত দিছি, পরে হট করে মেশিন বন্ধ হয়ে গেছে, যা দিয়ে লাইনে গ্যাস নেই, এরপর থেকে বন্ধ। গ্যাস তো গতকাল থেকে সকাল 6-6:30 থেকে গ্যাস থাকে না আমাদের পাম্পের নাই। লাইনে আমরা গ্যাসের চাপ কম পাইতাছি, তাই বুঝতেছি, তাই ছাড়া কোনো অপশন পাচ্ছি না। গ্যাস সংকট রয়েছে আবাসিকে। সামান্তা আফরিন একজন গৃহিণী। তিনি জানালেন, লাইনে জ্বালানি না থাকায় পাল্টে যাচ্ছে জীবনযাত্রা আর দৈনন্দিন রুটিন। আমার নাস্তাটাও করার ওই স্কোপটা থাকে না, একদমই গ্যাস থাকে না। দেখা যায় চুলায় ম্যাসের কাঠি দিয়ে ধরায়, তারপরে গ্যাসটা একটু আসে, তাও ওই গ্যাস তো এনাফ না আমার খাবারটা তৈরি করার জন্য। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সুনির্দিষ্টভাবে কেউ তা বলতে না পারলেও আগামীতে গ্যাসের তীব্র সংকটে ভুগতে হবে আশঙ্কা রাজধানীবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানতে হলো ফাটারার গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ 8 বছরের হাফসা ও তার খালু শাহিনকে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ হাফসার খালা ফাহিমা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র 1 মাস আগে মাদ্রাসায় ভর্তি করানোর উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে হাফসাকে নিয়ে ভাটারা এলাকায় এসেছিলেন তার খালা ফাহিমা। দুর্ঘটনার আগের দিন স্থানীয় একটি মহিলা মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয় হাফসাকে। নতুন পরিবেশ, নতুন স্বপ্ন নিয়েই ছিল ছোট্ট হাফসার উচ্ছ্বাস, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল গ্যাস বিস্ফোরণে। এখানে লেখাপড়া করবে ভর্তি করাইছিল, যেদিন আপনার এই ঘটনা ঘটছে এর আগের দিন ভর্তি করাইছিল আর কি, মাদ্রাসাতে ভর্তি করাইছে। সে এখানে থেকে লেখাপড়া করবো, আর তার খালায় তার অনেক ভালোবাসে আর কি, সে তার খালারা ছাড়া থাকে না। গুরুতর দগ্ধ ফাহিমা এখনো আইসিইউতে চিকিৎসাধীন। এখনো জানেন না তার স্বামী শাহিন এবং বোনের মেয়ে হাফসা আর বেঁচে নেই। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব পুড়ে গেছে, পুরো একটা সাদা
কফিন ইয়ার মতো একদম মমির মতো অবস্থা। আমরা যেন আর এরকম ভুক্তভোগী না হয়, কারোর সন্তান যেন কারণ বাবার যেন না হারায়। স্বজনদের দাবি 1 মাস আগেই বাসার গ্যাস লিকেজ এবং লাইনে পানি আসার বিষয়টি ভিডিও করে বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তাদেরকে কয়েকবার বাড়িওয়ালা এবং ওনাদেরকে সবাইকে কনফ্রন্ট করার চেষ্টা করা হয়েছে, বাট জিনিসটাকে তারা আমলে নেয়নি। এই গাফলতি যে কোনো আর না হয়, আর এই গাফলতির সর্বোচ্চ বিচারটাই আমরা চাচ্ছি। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন গুরুতর দগ্ধ 3 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাতে হাফসা এবং ভোরে শাহিনের মৃত্যু হয়। ফাহিমার অবস্থাও সংকটাপন্ন। খুবই দুঃখের বিষয়, আমরা গতকাল রাত 12:30টার দিকে হাফসা বাচ্চাটা এক্সপায়ার করেছে এবং আজকে ভোর 6:30টার দিকে এই যে শাহিন যে উনি মারা গেছেন। আর ওনাদের ওয়াইফ এই যে ওনার 40% ফ্লেম্বার, ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, উনি এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে, ওনার অবস্থাও সংকটাপন্ন। স্বজনরা জানিয়েছেন বাড়ির মালিককে দায়ী করে ভাটারা থানায় অভিযোগ দায়ের করবেন তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চীনের কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মিয়ানমারের পাশ দিয়ে একটি সড়ক বের করার কাজ শুরু করবে সরকার, এমনটাই বলেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। দুপুরে রাজশাহী নগরীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ ছিল চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমেই চীন সফর করেছেন। চীনের সাথে বিএনপির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন ভূমি মন্ত্রী। রাষ্ট্রপতির পদত্যাগের যে গুঞ্জন উঠেছে সে বিষয়ে সবশেষ তথ্য জানার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় সংসদ ভবনের সংসদ সচিবালয়ের কক্ষের সামনে। সেখানে রয়েছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, এই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে? পদত্যাগপত্র কি পৌঁছেছে কিনা বা এই ধরনের কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? দেবাশিস, কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র উঠেছে সেটি সংসদ সচিবালয়ে পৌঁছে গেছে, যদিও এখনও গ্রহণ করা হয়নি। স্পিকার তার বাসভবনে আছেন, লাস্ট যখন আমরা কথা হয়েছে ভেতর থেকে তিনি আসার পর সেটি গ্রহণ করবেন। গ্রহণ করার পর তারপর তিনি একটি সংবাদ সম্মেলন করবেন। এর মধ্যে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, রাষ্ট্রপতির বহরে যে এসএসএফের প্রোটোকল থাকে, রাষ্ট্রপতির জন্য যে গাড়িটি নির্দিষ্ট থাকে, সেই প্রোটোকল সহ সেই গাড়িটি পৌঁছে গেছে। পদত্যাগপত্রটি গ্রহণ করার পর তারপর সেই গাড়ি তিনি যখন বের হবেন সংসদ ভবন থেকে, তখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি সেই গাড়িতে উঠবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আজকে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করার পর আজকে থেকে 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে নতুন একটি রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ। এবং সেটি নিয়ে গত কয়েকদিন ধরে কল্পনা ছিল যে আসলে কী হতে যাচ্ছে, প্রধানমন্ত্রীকে অবগত করা, প্রধান বিচারপতির সাথে বৈঠক। গতকালকে থেকে সেই গুঞ্জনটি আরও জোরালোভাবে আমরা শুনতে পেয়েছিলাম। আজকে নির্ধারিত সফরের 2 দিন আগে স্পিকার এসে দেশে পৌঁছেছেন এবং সবশেষ শুক্রবার সরকারি ছুটির দিন থাকার পরে 3টা থেকে সচিবালয় খুলেছে এবং তারপর তো জানালাম যে সব কিছু সূত্র ধরে সব ধরনের সংসদ সচিবালয়ের কার্যক্রম দেখে বোঝা যাচ্ছিল যে কিছু একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে যাচ্ছে এবং সেটা ইতিমধ্যে ঘটে গেছে। এখন শুধু গ্রহণের অপেক্ষা। তারপর হয়তো স্পিকার সেটি গ্রহণের পর অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। ইতিমধ্যে ডেপুটি স্পিকার প্রবেশ করেছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ সংসদ সচিবালয়ে যারা আছেন সবাই পৌঁছে গেছেন। বেশ সিকিউরিটিও বেশ কড়াকড়ি ছিল। আমরা যারা সাংবাদিকরা অপেক্ষা করছিলাম, যে কার্ড ছিল আমাদের নির্ধারিত পিআইডি কার্ড, সেটি থাকার পরও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। কিছুক্ষণ আগে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে, যখন নাকি অ্যালাউ করেছে, আমাদেরকে অনুমতি দিয়েছে। তো এই ছিল এখান থেকে এখন পর্যন্ত 3 মাসের যেই বিষয়টি আছে, নির্বাচন কমিশন সেই 3 মাসের মধ্যে একটি নির্বাচন পরিচালনা করবে এবং তফসিল ঘোষণা করবে। তারপর রাষ্ট্রপতি কতজন মনোনয়নের জন্য দাঁড়াবেন, সেই মনোনয়নের জন্য পত্র জমা দিবেন, সেখান থেকে তফসিল ঘোষণা করার সেই মনোনয়ন পত্রগুলো মানে আপনি সেই প্রক্রিয়ার কথাটি বলছেন, পরবর্তীতে কি হবে? ধন্যবাদ লাভলি বিথি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে।